সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সময়ের ঈদের বিশেষ সম্পাদকীয়তে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের বিশেষ সম্পাদকীয়। আমরা ঈদে এই সম্পাদকীয়টা করি বিশেষভাবে। তো শুরুতে যেটি জানতে চাই যে আপনি কেমন আছেন? কিছুদিন আগে আপনি অসুস্থ হয়েছিলেন, এখন আপনার স্বাস্থ্যের কী অবস্থা? ধন্যবাদ আপনাকে এবং সময় টেলিভিশনকে এবং আপনার মাধ্যমে সময় টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো আছে এমনি, মানে এই সামাজিক রাজনৈতিক পরিবেশের মধ্যে যতটুকু ভালো থাকা যায় ততটুকুই আছে, তেমন খারাপ নেই। মাঝখানে এটা সিজনাল বিভিন্ন জ্বর টর হয়, এরকম জ্বরের মধ্যে পড়েছিলাম। এই যে ঈদের সময়ে এক সময় তো আপনি ছোট ছিলেন, আপনার শৈশব কেটেছে কুড়িগ্রাম, বগুড়া, এরপরে ঢাকা, আবার রাজশাহী। শৈশবটা আসলে ঈদের সময় কেমন কাটতো আপনার, বা কিভাবে কাটাতেন? না, নিঃসন্দেহে ছোটবেলার যে বোধ এবং সেই বোধ থেকে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব, ঈদ মানেই নতুন কাপড়, এটা তো মানে অনেক আগে, ঈদ আসার কয়েক মাস আগে থেকেই মনে মনের একটা প্রস্তুতি, এই জিনিসগুলো পাবো। তো সেই উৎসাহ, সেই উদ্দীপনা তো আসলে বড় হয়ে সেটা অনেকখানি মানে মিইয়ে যায়, অনেকখানি ম্লান হয়ে যায়। তো ছোটোবেলা থেকে সেটা উপভোগ করেছি। ছোটোবেলায় সেটা আনন্দ সবসময় ঘিরে থাকতো ঈদকে কেন্দ্র করে। তো মানে সেটা আজও মনে পড়ে, স্মৃতিতে ভাস্বর হয়ে আছে এখনও। তো এখন যখন এই বয়স্ক অবস্থানের মধ্যে দিয়ে, বা এখন যে বয়স্ক প্রজ্ঞা, এখান থেকে চিন্তা করলে মাঝে মাঝে যখন চিন্তা করি তখন মানে শিশুকালের, কিশোরকালের, এমনকি তারুণ্যের সময় যে ঈদের আনন্দটা যেটা উপভোগ করেছি বা করতাম, সেইটা মানে এখন এই বয়সে আর ওই রকম আর মনে হয় না। তবে রাস্তাঘাট একটু ফাঁকা হয়ে যায়, অনেকে চলে যায়। সেই ক্ষেত্রে এমনি যারা ইয়ের বাইরে, রাজনীতির বাইরেও যারা ব্যক্তিগত বন্ধুবান্ধব একসাথে লেখাপড়া করেছি ইউনিভার্সিটিতে, তাদের সাথে কেউ কেউ যারা ঢাকায় থেকে যান, আমরা একসাথে বসি, আড্ডা মারি, এই 1-2 দিন এভাবেই চলে। অনেক স্মৃতি, যেটা আপনি বললেন যে শৈশবে অনেক স্মৃতি, কোন স্মৃতিটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দেয়? আমরা অনেকেই মনে করে না যে ইস, আমরা যদি পেছনে ফিরে যেতে পারতাম তাহলে ওই লাইফটাকে আমরা এনজয় করতাম। কোন সময়টার কথা? এমনিতে হয়তো নতুন কাপড় বা জুতো এসবের বিষয়ে তো একটা আগ্রহ থাকেই, আনন্দ মনের মধ্যে নাড়া দেয়। আর কোরবানি ঈদে তো আসলে কাপড় কেনা টেনার চাইতে পশু কেনার দিকে একটা ইয়ে ছিল। ছোটোবেলায় ছাগল বা এরকম যে গরুটা কেনা হবে, তো আমার বাবা সাথে করে নিয়ে যেত, মানে হাটে নিয়ে যেত, লোকজন থাকতো, কেনার পরে তারা নিয়ে আসতো, কিন্তু সাথে সাথে যেতাম। আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, তো সেই ক্ষেত্রে আমাদের যারা ইয়ে করতো আর কি, সহযোগিতা যারা করতো আর কি, পুলিশের স্টাফ গরু কেনাটেনার সাথে, তাদের সাথে অনেক সময় হয়তো ইয়েতে গেছি, রিক্সায় গেছি, কিন্তু আসার সময় ওই পিছনে পিছনে দৌড়তে দৌড়তে আসছি। এই আনন্দ এমনই লাগতো যে এটা যেন ধরে রাখা যায় না। এইটা সবসময়ের জন্যই মনের মধ্যে ভীষণভাবে একটা আনন্দের লহরী বয়ে যেত আবার মনে হয়। তো এইরকম ছিল। তারপরে বিশেষ করে ঈদের দিন সকালে গোসল করতে ওঠা, বিশেষ করে আমি ছোটোবেলায় যখন প্রথম আমার যখন সেন্স আসে রোজা, ঈদ বা এইসব নিয়ে, আমি প্রথমে 1টা কি 2টা রোজা রেখেছি। তখন সম্ভবত আমার বয়স 4 বছর হবে, 4 বছর বা 5 বছর, 4-5টা রোজা রেখেছি। তো যখন ঈদ আসলো, সেই ঈদে প্রথম আমাকে হাত ধরে ধরে নিয়ে যায় আমার বাবা, আমাকে নিয়ে যায় ঈদগাহ মাঠে। তো পরবর্তী পর্যায়ে সেই শিশুকাল থেকে পরবর্তী পর্যায়ে তারুণ্যের কাল পর্যন্ত এই ঈদের নামাজ পড়া, সকালে গোসল করা, গোসলের পর নতুন কাপড় পরা, এরপরে ঈদের নামাজ পড়তে যাওয়া, এইটা ছিল এক ধরনের মানে একটা আবেশ তৈরি করতো, আনন্দের একটা আবেশ তৈরি করতো মনের মধ্যে আর কি। এটা খুবই মানে আনন্দের একটা
বিষয় ছিল আর কি। আর বিশেষ করে ঈদের আগের দিন রাত, যেটাকে চাঁদ রাত বলা হতো, হ্যাঁ, তো সেটা কি বলে ঈদুল ফিতরের, রমজানের শেষে যে ঈদ হয় তার আগের দিন চাঁদ রাত। এমনিতেও কোরবানি ঈদের আগের দিন রাতেও যেন খুব একটা মজার ব্যাপার, একটা আনন্দের একটা বিষয়। বাইরের হয়তো উঠোনের মধ্যে ছাগল বাঁধা পড়ে আছে বা গরু বাঁধা পড়ে আছে, গরুটা হয়তো ভাগ নেওয়া হতো, কিন্তু আমাদের বাসায় থাকতো, ভাগ করে সব ইয়ে করা হতো। আর ছাগলটা হয়তো একবারে গোটাটাই নিজস্ব ইয়ে থাকতো, ওটা তার ভাগ হয় না। তো আরও 3-4 প্রতিবেশী মিলে গরু কেনা হতো আর কি। তো ওটাও এখানে বাসার মধ্যেই থাকতো, মানে কাঁঠাল পাতা জোগাড় করা, খাওয়ানো, এগুলো মানে একটা দারুণ একটা আনন্দের বিষয় ছিল। আপনার ছোটোকালে মানুষ অনেক কিছু নিয়েই মানে প্ল্যান করে বা অনেক স্বপ্ন, যেমন আমার এক সময় আমি কখনো চিন্তা করি না যে আমি সাংবাদিক হব, কিন্তু হয়ে গেছি। আপনার এরকম কোনো প্ল্যান ছিল যে আপনি কি হতে চাইতেন ছোটবেলা? না, ছোটবেলা থেকে তো নানা সময় নানা ধরনের মানে পরিকল্পনা তো মনের মধ্যে পরিবর্তন, আছে। হ্যাঁ। যখন আমি দেখেছি আমার আব্বা সরকারি চাকরি করতেন, এটা হচ্ছে ট্রান্সফারেবল জব, বদলির মানে তার চাকরি, আজকে এই থানা কালকে ওই থানা। আর আমাদের, আপনি নিজেই জানা আছে, এক সময় নর্থ বেঙ্গলে মানে ট্রেন ছাড়া কোনো কমিউনিকেশন ছিল না। তো এই আমার ট্রেনের স্মৃতিটা খুব বেশি। তো ট্রেনের স্মৃতিতে আমি দেখেছি যে সেখানে তো ইঞ্জিন আছে, তারপর পেছন দিকে একজন ব্যক্তি হুইসেল দেয়, তখন গোটা ট্রেনটা চলতে শুরু করে। তো আমার কাছে মনে হতো ওই ছোটবেলায় সবচেয়ে শক্তিশালী লোক হচ্ছে ওইটাই, যে ট্রেনের হুইসেল দেয়, হুইসেল দেওয়ার সাথে সাথে গোটা ট্রেনটা চলতে শুরু করে। তো তখন স্বপ্ন ছিল যে এই যে ট্রেনের গার্ড হওয়া, যে হলে পরে বহু দেশ ঘুরে বেড়াতে পারবো। আর কি বলে যে আর এত বড় ট্রেন তার কথায় মানে চলে এবং থামে, এটা সাংঘাতিক বড় ব্যাপার আর কি তখন মনের মধ্যে। যখন আস্তে আস্তে আরও যখন বড় হচ্ছে, কখনো মনে হচ্ছে কবিতা পড়ছি, কবিতা পাঠ করছি, দেশের বিখ্যাত কবিদের জীবনী পড়ছি, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ দাশ। তো এগুলো যখন পড়ছি তখন, এবং যখন ভালো লাগা, কবিতা পড়ে যখন একটা ভালো লাগার বিষয়টা যখন আসছে মনের মধ্যে গাচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে কবি হব। আবার কখনো অনেক মানে ভাই বোন যারা বিভিন্ন সাবজেক্টে বা ইয়েতে পড়তো, আমার এক খালাতো ভাই সে ফিজিক্সে পড়তো, এবং সে ফিজিক্স নিয়ে সবসময় সে ইয়ে থাকতো, চর্চার মধ্যে থাকতো, এবং এটা নিয়ে নানা গল্প টল্প বলতো। তখন মনে হচ্ছে একজন ফিজিসিস্ট হবো, একজন মানে বিজ্ঞানী হতে হবে। এইরকম বিভিন্ন সময়ে বিভিন্ন কি বলে যে স্বপ্ন মাথার মধ্যে দানা দিয়েছে, কিন্তু কোনোটাই ওইভাবে হয়ে ওঠেনি। অবশেষে রাজনীতি কিভাবে যেন মনের মধ্যে স্থায়ী আসন গড়ল। এবং আমার কিছু বন্ধুবান্ধব রাজশাহী কলেজে তারা পড়তে, রাজশাহী সিটি সরকারি কলেজে তারা পড়তো, তারা সেখানে বামপন্থী রাজনীতির সাথে তারা জড়িত ছিল। আমাকে ছোট ছোট বই দিত, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি গিয়ে দিত, ছোটদের রাজনীতি, ছোটদের অর্থনীতি, সেখানে গণতন্ত্র কাকে বলে, সমাজতন্ত্র কাকে বলে, সাম্রাজ্যবাদ কাকে বলে, পুঁজিবাদ কাকে বলে, এসব ছোটো ছোটো কোটেশন থাকতো। তো এটা পড়তো, বুঝতামও না খুব একটা বেশি ভালো, সেগুলো আবার মাঝে মাঝে বুঝিয়ে দিত। তো এই পলিটিক্যাল সেন্স মাথার মধ্যে আস্তে আস্তে শুরু করলো। ইন্টারমিডিয়েটে উঠলাম, তারপরে কিছু আমি সব রাজশাহী কলেজে বিপ্লবী ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, কিন্তু ছাত্রদল হয়নি, এটা 77-78-এর দিকে। এবং আমি যে খুব মানে জেনে শুনে ইনভলভ তা না, আমার অন্যান্য বন্ধুবান্ধবরা ছিল, তারা বললো যে তোমাকে এই ইয়ের জেনারেল সেক্রেটারি করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো জেনারেল সেক্রেটারি ওটা ভালো বুঝি না। তো একদিন বললো যে কালকে মিছিল হবে, আসতে হবে, তুমি থাকতে হবে, তুমি তো জেনারেল সেক্রেটারি। তো আমি ওইভাবে ইনভলভ হবে এটাও ভাবিনি, গেলাম, একটা ছোটোখাটো মিছিল হলো, তার কেন জানি আর ওইভাবে ইনভলভ হতে পারলাম না। এর মধ্যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে লাগলাম। তো এই মুহূর্তে ছাত্রদল গঠন, আচ্ছা, ঢাকায় 1 জানুয়ারিতে ছাত্রদল গঠিত হলো, রাজশাহীতে হলো ফেব্রুয়ারির দিকে। আচ্ছা, তো আমার কিছু বন্ধুবান্ধব ইতিমধ্যেই ছাত্রদলের ইনভলভ হয়ে গেছিল, তো আমি আর ইনভলভ হইনি। কেউ রাজশাহী মহানগরের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, কেউ জেলার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, এইরকম তারা পদে থাকলো। ওই সময় আমি ইউনিভার্সিটি যাচ্ছি। তো এরা সবাই মিলে ধরে টরে ওই রাজশাহী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসাবে বলছে, ওখানে তোমার নাম আছে, তুমি আর অন্য কোনো দল করবো না, আমরা বন্ধু বান্ধবরা একদিকে আছি। মানে কোনো বুঝে শুনে বা সচেতন
ভাবে, চিন্তা ভাবনা করে আপনি- চিন্তা ভাবনা করে যে আমি গেছি সেটা না। আমাদের সিনিয়র বড় ভাই ছিল, তার নাম খান, খান বলে ডাকতো, ভালো নামটা আমি ভুলে গেছি। রাজশাহী শহরে পাঠানপাড়ার দিকে বাড়ি আর কি। তো উনি আমাদের নিয়ে বসতেন, ইয়ে করতেন, মাঝে মাঝে মিছিল করতেন, ইনভলভ হলাম। যাই হোক, এনিওয়ে এর মধ্যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। হয়ে যাওয়ার পরে প্রথম কমিটি যখন হলো, প্রথম কমিটির আমি পাবলিসিটি সেক্রেটারি হই, প্রচার সম্পাদক হই। এইভাবে মানে ক্রমান্বয়ে ছোটবেলা থেকে নানা পর্যায় অতিক্রম করতে করতে এই আস্তে আস্তে মানে মনের মধ্যে রাজনীতিটার স্থায়ী আসন গড়তে শুরু করলো। এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পাশাপাশি তো আমাদের ওই সময় বিপ্লবী ছাত্র মৈত্রী বলে একটা সংগঠন ছিল রাজশাহীতে, বেশ ছাত্রদের মধ্যে বেশ শক্তিশালী সংগঠন ছিল। তো এদের সাথে আমাদের প্রায় ঝগড়াঝাঁটি লেগেই থাকতো, সংঘাত লেগেই থাকতো। এই যখন এসবের মধ্যে হতো, ওখানেও অধিকাংশ আমার বন্ধু বান্ধবরাই ছিল বিপ্লবী ছাত্র মৈত্রীর সাথে। তো তখন তো একেবারে মানে পয়েন্ট অফ নো রিটার্ন, মানে বিবাদ, বিসংবাদ এবং সংঘাতের জায়গাটা চিরস্থায়ী ছিল না। একটা ছোটোখাটো ইয়ে হলো, ঝগড়াঝাঁটি হলো বা কোনো একটা সংঘর্ষ হলো, হওয়ার পর আবার পরক্ষণে যখন মিল হয়ে যাচ্ছে, তখন আর সবাই সবার মতো আমরা বন্ধু বান্ধবরা একসাথে এটা চলতাম। আপনি তো এভাবে গেল আর কি সময়টা। যাওয়ার পরে যাই হোক, এরপরে আরও নানা ধরনের পলিটিক্যাল ডিনামিক্স এগোতে লাগলো। এরপরে তো 1982 জিয়া রহমান মারা গেলেন 81-এ। এভাবে ইনভলভ হচ্ছি, খুব গভীরে যাচ্ছি। ঢাকায় আসছি, কাউন্সিলে দেখছি, কনফারেন্সগুলো দেখছি। এই করতে করতে মানে ছাত্র রাজনীতির গভীরে চলে গেলাম। এবং 1984-তে তো আপনি এরশাদ বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন এবং গুলিও খেলেন। হ্যাঁ, গুলি খেলাম। সেটা হলো 1984 সালের 22শে ডিসেম্বর। এদিকে এরশাদের মার্শাল হলো, সামরিক আইনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হলো, ঢাকায় শুরু হলো। হওয়ার পরে আমরা রাজশাহীতে প্রথম সামরিক আইন ব্রেক করলাম। সামরিক আইন ব্রেক করার পর খুব শুরু হলো, প্রশাসনিক অত্যাচার শুরু হলো, নিপীড়ন শুরু হলো। আমরা কেউ বাসায় থাকতে পারছি না, পালাচ্ছি, করছি। এই যে বাসায় থাকতে না পারা, ইউনিভার্সিটির ছাত্র, যেটা পরিবারের মধ্যেও তারা খুব বিরক্ত হলো, হলো, আমাকে বারবার ভর্ৎসনা করতে লাগলো। এটা প্রথম যে পুলিশই আসবে, নিপীড়ন আসবে, এই জন্য রাত্রে বাসায় থাকতে পারছে না। যাই হোক, ইউনিভার্সিটি ছাত্র হওয়ার কারণে ইউনিভার্সিটি হলে উঠতে কিন্তু ক্যাম্পাস বন্ধ হয়ে গেলে, মানে ছুটি দিয়ে দিলে কোনো আন্দোলনে, তখন তো আর কোথাও থাকা যায় না। এই শহরের মধ্যে কারো বাসায় আশ্রয় টাশ্রয় নিয়ে কোনো রকমভাবে, বা বাসায় চুপে চাপে কোনো রকমভাবে থাকা, এইভাবে মানে খুবই মানে গভীরে যাচ্ছি, এইভাবে খুবই সংশ্লিষ্ট হচ্ছি, ভীষণভাবে জড়িয়ে যাচ্ছি মানে ছাত্র রাজনীতির সাথে। এর মধ্যে 22শে ডিসেম্বর প্রথম 48 ঘন্টা হরতাল ডাকলো স্কপ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আচ্ছা, এই তাদের হরতালকে সমর্থন করলো শেখ হাসিনার নেতৃত্বে 15 দলীয় জোট এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় জোট। আর টোটাল ছাত্র সংগ্রাম পরিষদ এবং জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থন করলো। তো সমর্থন করার কারণে আমরা তখন অংশগ্রহণ শুরু করলাম, যেভাবে হয় ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতর থেকে অর্গানাইজ করে ইউনিভার্সিটির মধ্যে ঢুকলাম। ঢোকার পর তারপরে তো একবারই 8টার দিকে সম্ভবত আমি গুলিবিদ্ধ হই, বিডিআরের গুলি আমার পেটে লাগে এবং আমাদেরই এক বন্ধু জাসদের শাহজাহান সিরাজ, সেখানে স্পট মারা গেল। আরেকটা হকার একজন মারা গেল। এবং আপনি গুলি খাওয়ার পরে তো অনেকেই ভেবেছিল আপনি মারা গেছেন এবং সারা দেশে গায়েবানা জানাজাও নামাজও হয়েছিল। বিবিসি প্রথমে খবর দিত, বিবিসি তখন 7টায় কি 7:15 একটা সংবাদ হতো, রেগুলার বুলেটিন। ওইখানে বললো যে বিশ্ববিদ্যালয়ের 2 জন মারা গেছে, একজন জাতীয়তাবাদী ছাত্রদল, একজন জাসদ ছাত্রলীগের। তো এই বলার পরে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গায়েবানি জানাজা শুরু হয়ে যায়। আচ্ছা, রাত 10টার সময় তখন কনফার্ম নিউজ করলো ভয়েস অফ আমেরিকা যে না, মারা গেছে শাহজাহান সিরাজ নামে জাসদ ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, আর ছাত্রদলের রুহুল কবির রিজভী সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই তারপরে এটাই সঠিক তথ্য ছিল। তারপরে তো এরপরে তো নানা ঘটনা, নানা কিছু ওই আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। আবার ছাত্র রাজনীতিতে ইনভলভ হলাম, বারবার কারাগারে যাচ্ছি। এরশাদের আমলে 7 বার গেছি রাজশাহীতে। যাওয়ার পর তারপরে 90-এর রাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হলাম। ছাত্র রাজনীতির এই কন্টিনিউ। তাহলে টোটাল কতবার কারাগার করতে হয়েছে? এরশাদের আমলে হলাম 7 বার, হাসিনার আমলে প্রথমবারে 96 থেকে 2001 হয়েছি 1 বার, আর এইবারে যে তার ফ্যাসিবাদী শাসন
2009 থেকে 24 পর্যন্ত এটাতে টোটাল হয়েছে 8 বার। 4 7 আর 8 15 16 বার 16 বারের মতো। ভাবির সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো? আপনি তো সারাদিন মিটিং মিছিল করছেন, রাজনীতি করছেন, পরিচয়টা কিভাবে? না, পরিচয়টা আমার ক্লাসমেট ছিল। ন্যাচারালি তো পরিচয় থাকবেই, ফার্স্ট ইয়ার থেকে পরিচয় আছে, বাট কোনো অ্যাফেয়ার ছিল না বা ইয়েও ছিল না। আমরা পাশ করার পর আমি ইউনিভার্সিটি থেকে গেছি ছাত্র রাজনীতির কারণে, সে চলে গেছে, এসে গভর্নমেন্ট চাকরি করতো ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে। আচ্ছা। তারপরে সেখান থেকে পিএসসি দিয়ে, ক্যাডার সার্ভিস না, পিএসসি দিয়ে সে ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসাবে জয়েন করে। আচ্ছা। থানা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসে রংপুরে জয়েন করে। সেটা কি অবস্থা না অবস্থা কোথায় আছে আমি তো জানতাম না, এটা জানলাম পরে 90 যখন আমি রাকসুর ভিপি হলাম এবং এরশাদের পতন হলো, তারপরে জেনেছি যে আমার সেই ক্লাসমেট, আমার যে স্ত্রী, উনি তারও বিয়ে হয়নি তখন, সেই ইয়েতে চাকরি করে রংপুরে। তারপরে নানাভাবে যোগাযোগ হলো, কথাবার্তা। কিন্তু আমি তো জানতাম আপনি তাকে পছন্দ করতেন, লাইক করতেন। সেটা তো করতাম, কিন্তু সেটা বলার মতো আমার তখন ক্ষমতা বা ইয়ে ছিল না। কেন? আপনি ক্যাপাসিটি ছিল না। আপনি রাজনীতি করছেন, আপনার বুকে এত সাহস, আপনি খুব কঠিন কথা সহজভাবে বলে ফেলেন। এই সহজ কথাটা আমি বলতে পারলেন আমার না। বাসাটা ছিল ইউনিভার্সিটির পেছনেই। আচ্ছা। রানীনগর, আপনি চিনবেন। আমি রানীনগর চিনি। আপনি রানীনগর চিনেন, ইউনিভার্সিটির পেছনেই। তো বাসায় থাকি আমার খালার কর্তৃত্বাধীনে। খুবই স্নেহময় একজন মহিলা, আবার খুব কড়া একজন মহিলা। এইটা আমার মা ছিলেন আরও ভীষণ কড়া। এমনি রাজনীতি করি এটার জন্য খুবই তারা মনক্ষুণ্ণ, খুবই বকাবকি করেছে। এরপরে যদি আবার বিশ্ববিদ্যালয় শুনে কোনো মেয়ের সাথে আমার মানে অ্যাফেয়ার চলছে গিয়ে চলে, তো তারা খুব শুধু দুঃখই পাবে না, খুবই হতাশ হবে, খুব ফ্রাস্ট্রেটেড হবে এই ছেলের জীবন। এই কারণে আমি কোনোদিন ওই সব পথে মানে এগোইনি। আর পরিবারও খুব কনজারভেটিভ পরিবার, তো সেই ক্ষেত্রে আমি এটা জানি। তবে হতেই পারে ইউনিভার্সিটিতে মানে কারো মনে মনে ভালো লাগা ইয়ে থাকতে পারে, পছন্দ থাকতে পারে, কিন্তু ওইটা ওই কথা বলা বলির মধ্যে যে মানে এক্সপোজ করা, সেইটা কখনো হয়নি। সেটা হলো অনেক পরে এসে 91 সালের দিকে, ওই যে বললাম আমি যে ঘটনা, তখন গিয়ে আমার পক্ষ থেকে এখন যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, হ্যাঁ, মিনু ভাই গিয়ে প্রথম তাকে অ্যাপ্রোচ করলো আমার পক্ষ থেকে। আচ্ছা। এবং তারপরে যাই হোক হতে হতে আবার হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কোন জিনিসটা ভাবি সবচেয়ে অপছন্দ করে? আমি ওটা বুঝতে পারি না। এমনি তো খুবই ইয়ে টাইপের, খুব মুখ চোরা টাইপের এবং ভীষণ রকম আত্মকেন্দ্রিকভাবে, আত্মকেন্দ্রিক কথাটা একটু নেগেটিভ, মানে খুব চুপচাপ থাকা এবং সহজে মানে অনেকে আছে না চট করেই বিস্ফোরণ ঘটায়, ওই রকম না। আচ্ছা। মানে বৈশিষ্ট্যের দিক থেকে সেরকম না। তবে টুকটাক অনেক বিষয় যেটা হয়তো পছন্দ করলো না, সেটা হয়তো কোনো একটা বিষয় না, অনেক বিষয় থাকতে পারে যে ওই যে কোনো জিনিস গুছিয়ে রাখি না, অগোছালো থাকলো, সেটা তখন ওই মেয়েদের যা হয় এটা বকাঝকা করতে করতে আবার সে ঠিকই গুছিয়ে রাখছে, সব কিছু করছে, এইরকম আর কি। কিন্তু বড় ধরনের কোনো মানে ইয়ে করা আর কি, কোনো একটা বিষয় নিয়ে একেবারে মেতে থাকা, লেগে থাকা, অনেকে যেমন করে আর কি, সেটা আমার দিক থেকেও যেমন কখনো হয় না, তার দিক থেকে কখনো হয় না। বরং এই সংগ্রাম, আন্দোলন, কষ্ট, অত্যাচার, নিপীড়ন, উদ্বিগ্নতা, এর মধ্যেই তো জীবন কাটলো, বিশেষ করে এই 16-17 বছর। তো সেটাকে ধারণ করি, সেটাকে মনের মধ্যে সে সহিষ্ণুতাটাকে মানে অবলম্বন করেই সে থেকেছে। এবং একজন সরকারি কর্মকর্তা হিসেবেও যে তার যে একটা ভীতি থাকা যে আমার এই রাজনীতির কারণে তার চাকরির ক্ষেত্রে ক্ষতি হতে পারে, এটাকেও সে কোনোদিন বলেনি। আচ্ছা, এই যে আন্দোলন সংগ্রামের কথা বললেন, আমরা দেখেছি এবং আমরা রিপোর্টিংও করেছি, দীর্ঘ সময় আপনি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন, কখনো 1 মাস, কখনো 2 মাস, সর্বোচ্চ আপনি মনে হয় 2 বছর 1 মাস পর্যন্ত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন। ওই দিন, হ্যাঁ, ওই দিনগুলো কিভাবে কেটেছে আপনার কার্যালয়ে? ওই দিনগুলো মানে একটা বিষয়, মানে যে মানুষ যেটাতে অভ্যস্ত, আমার তেমন একটা খুব একটা ইয়ে লাগেনি আর কি, যে কারণ আমাদের দলেরই ছেলেমেয়েরা আসছে, কথা বলছে, যাচ্ছে। তবে যখন খুব কড়াকড়ি করতো, পুলিশ চারিদিকে অবস্থান নিয়েছে, কোনো নেতাকর্মী আসতে পারছে না, আসতে গেলে গ্রেপ্তার করে ফেলছে, ওই সমস্ত একটা
এক ধরনের মানে ইয়ে থাকতো আর কি, হতাশার মতো, কেউ আসতে পারছে না, ইয়ে হতে পারছে না, কখন কি ঘটে। কিন্তু তারপরে আপনাকে কোথা থেকে যেন একটা অজানা, দেখতাম এই শীতের মধ্যে গায়ে চাদর মুড়িয়ে কার্যালয়ের ঠিক মূল ফটকে আপনার বসে থাকতেন। মূল ফটক যেদিন হরতাল থাকতো সেই দিন ওইটা করতাম। কারণ একবারে ওই যে আমি সবসময় বলতাম যে মানে 18 ইঞ্চিস ডেমোক্রেসি, 18 ইঞ্চিস ডেমোক্রেসি মানে শুধু ফুটপাত পর্যন্ত অধিকার দিত বসার, মানে হরতাল ইয়ে করার। এরপরে ওই 18 ইঞ্চেস যে ডেমোক্রেসি সেটাকেও কিল্ড করলো করে ফটকের মধ্যে। তো ওই ভিতর থেকে আমরা চেষ্টা করতাম আওয়াজ যেভাবে হোক তুলতে হবে। তার এমনও হয়েছে যে পুলিশ এসে ডিপ্লয়মেন্ট হতে হতে ওরা করে ঠিক ফজরের নামাজের আজানের সময়, আমরা তার আগে আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটা মিছিল করে চক্কর দিতাম, তখন আবার তারা দ্রুত গতিতে এসে এটা অবস্থান নিত, আমরা তখন ভিতরে ঢুকে যেতাম। এইভাবে নানা লুকোচুরি খেলে, ফাঁকি দিয়ে, আবার কখনো কখনো ধরা পড়ে গিয়ে ইয়ের শিকার হয়ে, মানে নেতাকর্মীরা যারা থাকতো এরা লাঠি পেটার শিকার হয়েও আমরা চেষ্টা করে গেছি যে কখনোই যেন আমাদের মানে এই উচ্চারণটা, আমরা যে বিষয়ে কাজ করছি আমরা মনে করি যে আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা সত্যের পক্ষে আছি। এই জন্য একটা মানে একটা অজানা বল, একটা শক্তিও কিন্তু একটা কাজ করতো। আমার সাথে যে নেতাকর্মীরা থাকতো তারা হয়তো কখনো কখনো ভয় পেত, তো অনেক জুনিয়র ভয় পেত, কিন্তু তাদের মধ্যেও মনে হতো যে তারা বোধহয় বৃহত্তর কোনো মানে কজের জন্য তারা লড়াই করছে, অতএব তারা হচ্ছে ন্যায়ের পক্ষের কর্মী। এইভাবে আমিও তাদের সাথে মাঝে মাঝে কথা বলতাম, উদ্বুদ্ধ করার চেষ্টা করতাম, এবং তারাও সেটা মনে করতো। এবং তারা শত নিপীড়নের মধ্যে, ভীতির মধ্যে, আতঙ্কের মধ্যেও পার্টি অফিসে হরতালের সময়, নানা কর্মসূচি, অবস্থান ধর্মঘটের সময় তারা সেখানে অবস্থান নিত। একবার ডিবির একটা অভিযান চালালো কার্যালয়ে, এবং এরপরে যেই কথাগুলো বলা হলো যে এই পাওয়া গেছে, এই পাওয়া গেছে, ওই অভিযানটা সম্পর্কে আপনার পরে কি জানতে পেরেছেন? ডিবির একবার অভিযান না তো কয়েকবারই হয়েছে। একবার কি বলে মূল ফটক বন্ধ, তারা মই দিয়ে দোতলায় উঠে দরজা জানলা ভাঙতে ভাঙতে এসে আমাকে ধরলো আমার রুম থেকে, নিয়ে গেল। এবং নামার সময় যে ফটকের যে তালাগুলো, ওদের তো বিভিন্ন ধরনের মেশিন, বিভিন্ন কাটার, তালা কাটার মানে দেখবে দেওয়ার সাথে সাথে খাটখাট করে সব কেটে যাচ্ছে, এরকম সব এটা দিয়ে নিয়ে ইয়ে দিয়ে আমাকে নিয়ে চলে গেল। তো এইরকম তো পরিস্থিতি হয়েছে একবার না, একাধিকবার, এবং 3-4 বার কিন্তু নিয়ে গেছে, শুধু ইয়ের পার্টি অফিসের ভেতর থেকে ধরে নিয়ে গেছে। আর যেটা বললেন আপনি, সেটা হলো যে এটা তো সবাই জানতো, এটা পার্টি অফিস, এখানে কম্পিউটার অপারেটররা আছে, কম্পিউটার আছে, পার্টির বিভিন্ন দলিল ডকুমেন্টস এখানে রাখা হচ্ছে, সারা দেশের কোন কোন জেলায় কমিটি হয়েছে না হয়েছে সেটা সংরক্ষণ করা থাকে, বিভিন্ন অঙ্গ সংগঠনের সেন্ট্রালের কমিটিগুলো আমাদের এই অফিসে থাকে, অফিসের যে কাজগুলো সেগুলোই থাকে। কিন্তু এটাকে একটা কি বলে বিপজ্জনক একটা অফিস করার জন্য, মানে বিপজ্জনক অফিস বোঝানোর জন্য তারা ইয়ে করতো, ককটেল উদ্ধারের একটা নাটক করতো। তো পার্টি অফিস তো লোকজন অহরহ আসছে যাচ্ছে, তো গোয়েন্দা সংস্থার লোকরা জানতো না, তারাও তো ঢুকে পড়তো অনেক সময়, আমরা জানি না কিছু না, ওদের লোকটা তারা তো নানাভাবে ইয়ে থাকে। এইটা করতো মানে ওই ইয়ে করার জন্য, ইমেজটাকে মানে সেটাকে ড্যামেজ করার জন্য, বা এটাকে একটা রং লাগানোর জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মিথ্যা দিয়ে ষড়যন্ত্র করে তো বেশি দিন তো টেকে যায় না। একবার হলো কি, ওই যে 28 অক্টোবরের মধ্যে যখন আমাদেরকে ভেঙে চুরে তছনছ করে নিয়ে গেল, না 7ই ডিসেম্বর 2022 সালে, আর 28 অক্টোবরটা হলো 23-এ। তো 7ই ডিসেম্বর 2022 সালে যখন করলো করে, ওই তো যখন আমাদেরকে ধরে টরে নিয়ে গেল, প্রায় 1000 খানিক নেতাকর্মী আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যখন আমরা যাচ্ছি, আমরা চলে গেছি, পরে নাকি তারা ঢুকেছে, এবং ডিবির কোন লোক ওটা বহন করেছে, এবং ওই বহন করে যে ভিতরে রাখতে গেছে ওটার ভিডিও পেয়ে গেছে কোনো সাংবাদিক, এবং সেটা ভাইরাল হয়ে গেল। তখন তো কিছু আর বলতে পারে না ওরা, যে চারিদিক থেকে কথা হইচই ইয়ে উঠলো। তো এতে প্রমাণিত হলো যে যে কয়বার তারা দেখিয়েছে যে ককটেল উদ্ধারের কাহিনী, এটা যে ছিল মিথ্যা, এটা ছিল প্রতারণামূলক, এবং এটা ছিল একটা ধূম্রজাল তৈরির প্রচেষ্টা, সেটা প্রমাণিত হয়ে গেল তাদের ওই কর্মকাণ্ডের মধ্যে। এই যে আপনার, এবং এটা সম্ভবত
আল জাজিরাতেও দেখিয়েছে যে বাইরে থেকে এই ব্যাগ বোমা নিয়ে ব্যাগ একটা নিয়ে, হ্যাঁ, বাজারের ঢুকছে, ব্যাগের মতো, বাজারের হ্যাঁ। ব্যাগ নিয়ে ঢুকছে এবং ওর মধ্যে বোমা রেখে ওইটাই রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। এই যে আপনি আপনার এই 4 দশকেরও তো বেশি রাজনৈতিক ক্যারিয়ার, এই সময় আপনি 16 বার জেল খাটলেন, ভাবির রেসপন্সটা কেমন ছিল? তিনি তো রাজনীতি করেন না বা তিনি সরকারি চাকরি করেছেন, তার কখনোই মানে আমি তিনি কি কখনো দেখিনি। মনোক্ষুণ্ণ হইতো যে রিজভি তুমি এগুলো সব ছেড়ে দাও? না না, এটা কখনোই বলেনি, এটা কখনোই বলেনি। বরং জেলে যাওয়ার প্রথমে তো ডিবি নিয়ে যেত, তো আমার ওই মানে গুলিবিদ্ধ হওয়ার কারণে আমি একটু বেছে বুঝে খেতে হয় আর কি। তো সেটা সে জানে, সে নিজে খাবার নিয়ে গেটে বহু করেছে, দাঁড়িয়ে থেকেছে, কখনো ঢুকতে দেয়নি, কখনো ঢুকতে দিয়েছে। তারপর নিচে ফ্লোরে রাখতো একটা ছোট মাপের তোষক, বহুবার চেষ্টা করেছে দেওয়ার জন্য, জেলখানায় দেওয়ার জন্য চেষ্টা করেছে, ঢুকাতে দেয়নি। ডিবি অফিস কখনো কখনো দিয়েছে। তো এরকম মানে নিপীড়ন, নির্যাতন, মানসিকভাবে এত কিছু হয়েছে সে, কিন্তু কখনোই এই ব্যাপারে আক্ষেপ করেনি, কখনো এই ব্যাপারে কিছু বলেনি যে আমার কারণে তার যে সমস্যা হচ্ছে, তার যে কোনো মানে মনের মধ্যে যে এক ধরনের ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ কখনো দেখিনি। এই যে ডিবি অফিসের কথা বললেন, ডিবি অফিসে ছাত্রদল, বিএনপির অনেক নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে। আপনারা যারা সিনিয়র নেতা, তাদেরকে রিমান্ডে নিয়ে যাবেন, তাদেরকে কি ধরনের ট্রিটমেন্ট আমাদেরকে করে? ওই যে নির্যাতন, নিচে ফেলে রাখতো, মানে কোনো একটা হয়তো কম্বল দিত, যে কম্বলে হয়তো শত শত খুনি দাগি এরা থেকেছে, এটা কখনো ধুতও না, তো ওইখানে পিঠ দিয়ে থাকতে হতো। তো আমরা খুব বহু রিকোয়েস্ট করে, কষ্ট করে যে একটা বেডশিট হয়তো বাসা থেকে দিত, হয়তো একদিন দুই দিন পরে হয়তো ঢুকতে দিত, কিন্তু একদিন দুই দিনেই যে ইয়েটা হতো, মানে পিঠের মধ্যে যে ধরনের অ্যালার্জি, বিভিন্ন রকম। অ্যালার্জি না, একবার রীতিমতো বিভিন্ন ধরনের ঘায়ে ভরে যেত আর কি। আচ্ছা, কারণ ওটা তো ইউজ করেছে নানা জন, নানা লোক, কত অসুস্থ লোকের মধ্যে থেকেছে। এই যে মানে এগুলো ছিল নিপীড়নের একটা ইনডাইরেক্ট, গায়ে হয়তো হাত দেয়নি, আচ্ছা। গায়ে হাত দেয়নি, কিন্তু নানাভাবে নিপীড়ন করেছে, নানাভাবে নির্যাতন করতো মানুষকে। ধরে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলো, করবে, ইন্টারোগেশন করবে। 1 ঘন্টা বসে থাকার পর অফিসার আসলো, যে খামাখা বলে দিল, ওই দিন অমুক মহল্লাতে আপনি একটা মিটিং করছিলেন। ভাই, আপনি সারাদিন থাকি পার্টি অফিসের মধ্যে, আপনারাই বলেন এই পার্টি অফিসে ওখানে কি করেন, আপনার পুলিশ কমিশনার বলে, আবার এখন বলছেন ওই মহল্লাতে যে কী করেছে, মানে এগুলো মানে প্রশ্ন করে আপনি মানে আমাকে করে মানসিকভাবে দুর্বল করতে পারবেন না। হ্যাঁ, যেটা যা সত্য সেটা আপনি বলবেন। আমি বিএনপি করি, রাজনীতি করি, সরকারের বিরুদ্ধে কথা বলি, ব্যাস সেই কথাটা বলে দেবো, তারপরে এখন আপনাদের যা আছে তাই, এইভাবে বলতেন। এবং এর মধ্যে যদি খারাপ অফিসার থাকতো তো তারা তার দুর্ব্যবহার করতো, গায়ে হাত না দিলে পরেও নানাভাবে কথা বলতো, অমুক লোক কেমন, মানে অমুক কোথায় থাকে, দুর্ব্যবহার বলতে গালিগালাজ করতো, ওইরকমই আর কি, অ্যাবিউসিভ ওয়ার্ড ইউজ করতো। আবার কখনো আবার সম্মানসূচক কথা বলতো। আবার কোনো কোনো অফিসার প্রথম থেকেই শ্রদ্ধা দেখিয়ে কথা বলতো। আবার তো এই যে শেষের দিকে, মানে আওয়ামী রেজিমের শেষের দিকে ডিবি অফিসে খাইয়ে সেগুলো আবার ভাইরাল করার ঘটনা তো দেখেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো করেছে, কিন্তু আমাকে কখনো নিতে পারেনি খাওয়াতে। আচ্ছা, আমাকে কোনো অ্যাপ্রোচও করেনি যে আসেন অমুক অফিসারের ওখানে আমরা খাওয়াই করি, সেটা করতে পারি না। আমি জাস্ট ডিবির যে লকার, যে হাজত, ওখানেই অবস্থান করতাম। রিমান্ড যে কদিন থাকতো ওখানে থাকতো, মানে ভিতরেই আবার আছে, ওয়াশরুম টাশরুম আছে, তো জাস্ট ওখান থেকেই চলে যেতাম কোর্টে, কোর্ট থেকে জেলখানা। জি, আমরা এখন এই বর্তমান সময়ের রাজনীতি কোন দিকে যাচ্ছে, বা আদৌ বাংলাদেশে এখন রাজনীতি আছে কিনা? আশা করছি যে রাজনীতিতে থাকার কথা, রাজনীতিতে তো থাকবেই, কারণ দীর্ঘদিন মানুষ গণতন্ত্রহীন অবস্থার মধ্যে ছিল, অক্সিজেনবিহীন একটা মানে পরিস্থিতির মধ্যে দিন যাপন করেছে। তো আমার তো মনে হয় যে রাজনীতি করার এটাই সুযোগ, কারণ এখন গুম হওয়ার ভয় নেই, বিচার বহির্ভূত হত্যা হওয়ার ভয় নেই, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার কোনো ভয় নেই। তো সেই কারণেই এখন একটা স্বচ্ছ সাবলীল রাজনীতি করা, যে এত কথা বলছে অপোজিশন যারা করছেন, নানা কথা বলছেন, অপপ্রচার করছেন, মব তৈরি করছেন, কিন্তু কই কারো বিরুদ্ধে তো কোনো ধরনের মানে করা, মানে সরকারি দল হিসাবে ব্যবস্থা গ্রহণ করা বা পাল্টা কর্মসূচি দেওয়া, দলীয় নেতাকর্মীদেরকে লেলিয়ে দেওয়া, অথবা ধরে নিয়ে গিয়ে একেবারে
জেলখানায় আটকে রাখা, এই 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 জিনিসগুলো তো হচ্ছে না। সেখান থেকে তো মানে মুক্ত দেশ তো এটা, এই আমরা তো এই অর্জনই চেয়েছি। আমরা তো এটাই তো অর্জন করতে চেয়েছি। বাংলাদেশের মুখমণ্ডল হবে একটা শান্তিময়, একটা গণতান্ত্রিক মুখমণ্ডল। হ্যাঁ, মানে অসংখ্য সমস্যা আছে, যে ওভারনাইট এটা যে সমাধান হয়ে যাবে তা তো নয়। এটার জন্য যে রাজনৈতিক দলকে ম্যান্ডেট দিয়েছে, সেই রাজনৈতিক দলটি প্রাণান্তকর চেষ্টা করছে সেই কি বলে যে অঙ্গীকারসমূহ বাস্তবায়ন করার, জনকল্যাণমূলক কাজ করার যে উদ্যোগগুলো একেবারে সরকার যেদিন থেকে গঠিত হয়েছে সেই দিন থেকে এটা শুরু হয়েছে, কাজগুলো শুরু হয়েছে সেদিন থেকে, বা তার 2-3 দিন পর থেকেই ক্রমাগতভাবে এই কাজগুলো শুরু হয়েছে। তো সুতরাং যে সরকারের যে আন্তরিকতা, সদিচ্ছা এবং তার যে ডাইনামিক ভূমিকা, তো সেখান থেকে তো আমরা কোনো বিচ্যুতি দেখতে পাইনি, সেখান থেকে তো আমরা কোনো স্থবিরতা দেখতে পাইনি, কিন্তু এবং সততার সাথে এই জিনিসটা এগিয়ে যাচ্ছে বলেই আমরা এর ইতিবাচক আমরা সাড়া পাচ্ছি। আর যতটুকু মানে কি বলে যে ল অ্যান্ড অর্ডারের যে বিষয়টা, ঢাকা শহরে এর চাইতে কখনো উন্নত ল অ্যান্ড অর্ডার ছিল না। এখন ছিল না বলেই যে যেটা আছে এইভাবেই থাকবে তা না। হ্যাঁ, সেটার থেকে আরও উন্নত করতে হবে, সেটাকে আরও বেশি ডেভেলপ করতে হবে। মানুষ যেন স্বস্তিতে, শান্তিতে পাড়ায়, মহল্লায়, এলাকায়, শহরে যেতে পারে। সন্তানকে স্কুলে পাঠিয়ে যেন উদ্বিগ্নতার মধ্যে না থাকতে পারে। এই ধরনের একটা রুল অফ ল, আইনের শাসনের একটা দেশ তৈরি করতে হবে, যেটা বিএনপির অঙ্গীকার, যেটা দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার অঙ্গীকার করেছেন। তো এটা তো সময় লাগবে, একবার রাতামাতি 2-3 মাসের মধ্যে তো সম্ভব না, কিন্তু তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। এই যে সামিরা, যে মেয়েটা রামিসার বাসায় চলে গেছে প্রধানমন্ত্রী, সান্ত্বনা দিয়েছেন, কথা বলেছেন, পরিবারের দায়িত্বের কথা বলেছেন এবং এও বলেছেন যে তার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যাপারে সরকারের যে দায়িত্বটা পালন করে, সরকার প্রসিকিউশন করতে পারে। সরকার তো একটা আইনি প্রক্রিয়ার একটা অংশ। উনি বলেননি যে আমি ওকে যাবজ্জীবন জেল বা ফাঁসি দিয়ে দেব, যাতে তার সর্বোচ্চ সাজা হয়। এই ক্ষেত্রে সরকারের যে আইনি প্রক্রিয়ার মধ্যে যে দায়িত্বটা, সেটা তো সেই দায়িত্বের কথা তো প্রধানমন্ত্রী বলতেই পারেন। সেই কথাটাই তিনি বলেছেন, কোনো দায়িত্ব জ্ঞানহীন কথা সেখানে তিনি বলেননি। আবার বলেননি মানে আগের মতো, পূর্বের মতো যে আমি কি বাড়ির বেডরুমে ক্যামেরা সেট করে রাখবো নাকি, সে কথাও বলেননি। খুবই দায়িত্বশীল কথা বলেছেন প্রধানমন্ত্রী লামিয়ার বাসায় গিয়ে, এবং যেটা তার বাবার প্রতিক্রিয়া থেকে, অন্যান্যদের প্রতিক্রিয়া থেকে আমরা সেটা দেখতে পেয়েছি। আমি এই কথাটা বললাম এই কারণে যে বিভিন্ন আমি সোশ্যাল মিডিয়ায় যে উনি যে বলেছেন তার মানে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে, তো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে তো একটা সরকার প্রধান তো সেটা তো বলতেই পারেন, মানে প্রসিকিউট করা, এইটার তো দায়িত্ব তো হচ্ছে তো সরকারের। এবং সেইখানে যথাযথ তথ্য উপাত্ত উপস্থাপন করলেই তো জজ সাহেব সেটার উপরে ন্যায়সঙ্গত বিচার করতে পারবে। তো এই সাপোর্টটা তো হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে, সরকারের দায়িত্ব, সরকার করবে। টোটাল প্রক্রিয়ার মধ্যে তো সরকার একটি অংশ। সরকার যদি নির্জীব থাকে, সরকারের পক্ষ থেকে তদন্ত কে করবে? পুলিশ করবে। পুলিশ তো সরকারের নিয়ন্ত্রণে। সেখানে যদি সরকারের দিক থেকে দৃঢ় নির্দেশনা থাকে যে এখানে আমি কোনো ত্রুটি দেখতে চাই না, যে এই ব্যক্তিটি ধরা পড়েছে এই অভিযোগে এবং তার এই অপরাধ যথাযথভাবে সমস্ত তথ্য উপাত্ত উপস্থাপন করে তার যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারে আদালত, সেটা ব্যবস্থা করতে হবে। এটাই তো তার মূল বক্তব্যের অন্তর্নিহিত দিক হচ্ছে এইটা। কিন্তু ফেসবুকে, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাচ্ছে উনি কি সর্বোচ্চ শাস্তি দেওয়ারকে সর্বোচ্চ দরকারি। উনি তো সর্বোচ্চ শাস্তি তো দেবে কোর্ট, কিন্তু সর্বোচ্চ শাস্তি যাতে পেতে পারে অপরাধী তো মানুষ জেনে গেছে। তো সেই ক্ষেত্রে সরকারের তো একটা দায়িত্ব আছে, সরকারের তো টোটাল আইনি প্রক্রিয়ার মধ্যে একটা অংশ, প্রসিকিউশনের তো একটা অংশ। তো সেই ক্ষেত্রে সরকার সেই দায়িত্বটা পালন করলেই তো কোর্ট, আদালত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবে। না, আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে একজন সংসদ সদস্য তিনি বলছিলেন যে সংসদে সরকারি দল এবং বিরোধী দলের যে ভূমিকা, ওনার কথা হচ্ছে যে
বিএনপির এক সময়ের মিত্র ছিল জামায়াত, তারা এখন বিরোধী দলে। সংসদের সরকারি দল এবং বিরোধী দলের ভূমিকাটা হচ্ছে যে আমরা আর মামুদের মতো, মানে এগুলো একটা প্ল্যান ওয়েতে বিরোধী দল সরকারের বিরোধিতা করছে বা সরকারি দল বিরোধী দলকে ছাড় দিচ্ছে, এরকম কি, এটা কি তাই? তাই কি মনে হয়? মানে যারা বিরোধী দলের দায়িত্ব পালন করছেন বা বিরোধিতা করছেন, তারা তো তাদের মধ্যেও কেউ কেউ যেভাবে নানা জায়গায় নানা কথা বলছেন, যে অপপ্রচার করছেন, বিভিন্ন কলঙ্কজনক কথাবার্তা বলছেন, অসত্য কথা বলছেন, তাতে কি মনে হয় এটা কি শেখ হাসিনার সেই আমরা আর মামুরা, আমি আর মামুর নির্বাচনের মতো? নির্বাচন তো হয়েছে একবার ফেয়ার কম্পিটিটিভ নির্বাচন। ও তো জোটে অনেক রাজনৈতিক দল আসে আবার চলে যায়, যায় না? অনেক অনেক রাজনৈতিক দল আসে এবং করে বিএনপির বিরুদ্ধে জামাত আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে না? অনেকটা তো জোটভুক্তের মতোই আন্দোলন করেছে, এই কারণে যে একসাথে তারা মিটিং করেছে, মানে আন্দোলনের কর্মসূচি কি করবে এই নিয়ে তারা মিটিং পর্যন্ত করেছে একসাথে। তাহলে যে একসময় শুধু বিএনপির সাথে ছিল, তারা তো আওয়ামী লীগের সাথেও ছিল, তাই না? এরশাদের আমলে সাথে আওয়ামী লীগের সাথে একসাথে তারা এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাহলে এটা তো কোনো পার্মানেন্ট বিষয় নয়, এটা কোনো ফিক্সড জোটটা একেবারে স্ক্রু দিয়ে আটা কোনো জোট হয় না। পলিটিক্যাল জোট ফ্লেক্সিবল, আজকে একরকম থাকে, পরে আরেক রকম রূপ থাকে। আমরা একসাথে গণতান্ত্রিক আন্দোলন করেছেন, সবাই ভিকটিম ছিলাম, সবাই নিপীড়নের শিকার ছিলাম, শেখ হাসিনার করেছে। শেখ হাসিনা এখন নেই, কিন্তু তারা এখন মনে করছে যে বিএনপি আরেকটি বড় রাজনৈতিক দল, এবং এটাকে কিভাবে মেলাইন করা যায়, এটার ভাবমূর্তি কিভাবে নষ্ট করা যায়, সেই দায়িত্ব যখন আমরা দেখছি তারা করছে, সেই দায়িত্ব যখন পালন করছে এবং নানাভাবে মব তৈরি করা, যেখানে সেখানে মানে কথা তারা বলছেন, এবং সেটা তো আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তারা তো বলেছিল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। আপনার কাছে কি মনে হয় তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে না? আমার কাছে মানে সম্পূর্ণরূপে আমার কাছে সেটি মনে হচ্ছে না, কারণ তাদের মানে কথাবার্তার অসঙ্গতি এবং উদ্ভট অসত্য অপপ্রচার, এইটাতে মনে হয় যে মানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তারা। আওয়ামী লীগের যে অনুপস্থিতি, এটি কি বাংলাদেশের রাজনীতিতে কোনো ভারসাম্যহীন অবস্থা তৈরি করেছে? আপনার কাছে কি তাই মনে হয়? আওয়ামী লীগের ব্যাপারটা হলো যে তারা কতটুকু হয়ে উপজীব্য হয়ে উঠবেন, সেটা তাদের উপর সেটা নির্ভর করছে। কারণ তাদের বিষয়ে একটা ভয়ঙ্কর রকমের মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আছে এবং তাদের নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ, হ্যাঁ, তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে তারা কিভাবে পরিত্রাণ পাবেন, কিভাবে বেরিয়ে আসবেন, সেটা তাদেরকেই ঠিক করতে হবে। তারা সেটাই ঠিক করবেন। এই যে এতগুলো মানে একেবারে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা, এবং কিভাবে করা হয়েছে, তাদেরই লোকজন আজকে রাজসাক্ষী হয়ে অবলীলায় সেই কথাগুলো বলছেন। তো সুতরাং সেই সব বিষয়গুলো তো মানুষের সামনে তো জেগে উঠবে যখন মানে আওয়ামী লীগের প্রশ্ন আসবে, তার রাজনীতি করার প্রশ্ন আসবে, তারা যে অপরাধ করেছে সে অপরাধের বিচারটা কি হবে, সেটাও মানুষের কাছে মানে পরিষ্কার করেই তাদেরকে রাজনীতির কথা বলতে হবে। একজন রাজনীতিবিদ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখেন? রাজনৈতিক ভবিষ্যৎ নিঃসন্দেহে আমি আমার মতে এটা খুব ভালো দেখি না। এই জন্যই ভালো দেখি না, পৃথিবীতে ফ্যাসিস্টরা কিন্তু পুনরুজ্জীবন ঘটেনি। আচ্ছা, ফ্যাসিস্টদের পুনরুজ্জীবন ঘটেনি ইন এ সেন্স আপনি জার্মান আর ইটালিতেই দেখবেন। হয়তো অন্য ফর্মে, অন্য অন্য কথায় তাদের হয়তো কিছু কিছু ধিকি আসতে পারে, জ্বলতে পারে তাদের ইয়েটা, কিন্তু আবার সেই পূর্বের মতো জ্বলে উঠবে, একেবারে জ্বলে ওঠা, পূর্বের মতো একেবারে একই নিয়ে দম্ভ নিয়ে প্রত্যাবর্তন করার আমার মনে হয় কোনো সুযোগ নেই। মানুষ হিউম্যান বিইং, মানুষের সব কিছুর মধ্যেই মানবিক একটা জায়গা আছে। তাদের মানে সেই মানবিক জায়গায় যে নির্মমতা তারা দেখেছে, বাচ্চা, কিশোর, তরুণ, তাদের যে আত্মহুতিগুলো তারা দেখেছে, নির্বিঘ্নে প্রাণ উৎসর্গ করার যে বিষয়গুলো দেখেছে, তো সেটার পরে
মানে একবার চিহ্নিত একটি মানবাধিকার মানে লঙ্ঘনকারী একটি দল, হ্যাঁ, মানবতা বিরোধী একটি মানে অপরাধের একটি দল, সেটা আবার কি করে রাজনীতিতে ফিরবে সেটা তারাই ঠিক করতে হবে। যে আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, তরুণ যারা রাজনীতিবিদ বা তরুণ যারা রাজনীতি করছেন তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন? তারা কতটা গঠনমূলক হইতে রাজনীতি করবে? আশা করি তারা ভালো করবে। তরুণদের মধ্যে তো নষ্ট তরুণ থাকে, ভালো তরুণ থাকে, হ্যাঁ, এবং খুব উদ্দীপনামূলক প্রাণচঞ্চল তরুণ থাকে। মূলত তারাই নেতৃত্বে আসে, যুগে যুগে সেটাই দেখা গেছে। সেই তরুণরাই সামনের দিকে এগিয়ে আসে। আবার এটাও দেখতে হবে যে নষ্ট তরুণরা যাতে মানে না, মানে রাজনীতির নামে তারা রাজনীতিকে গ্রাস না করতে পারে, সেই বিষয়েও যারা জাতীয় অভিভাবক, যারা জাতীয় নেতৃত্বে আছেন, তাদের সবাইকে এই বিষয়টা মানে মাথার মধ্যে রাখতে হবে, যাতে একটা নষ্ট ব্যক্তি, আমি শুধু তরুণ বলবো না, যে কোনো ব্যক্তি, সে গোটা সংগঠনটাকে নষ্ট করে দিতে পারে। আমরা হঠাৎ করে প্রশ্নটা মাথায় আসলো যে আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, কিন্তু আপনি সংসদ সদস্য নির্বাচনে কেন দাঁড়ান না, এবারও কেন দাঁড়ালেন না? এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে, কিন্তু আসে। আমি পার্টির সিদ্ধান্তের বাইরে কখনোই যাইনি, এবং আমি চেয়েছি, সববারই আমি চেয়েছি, পাইনি। আমাকে পার্টি মনে করেনি আমাকে দেওয়া সঠিক হবে, আমি ওটাই মেনে নিয়েছি। তার মানে আপনার ইচ্ছা আছে, কিন্তু পার্টির সিদ্ধান্তকে আমি কখনোই, মানে সবসময় ওটাকে আফোল্ড করেছি। আমি মনে করেছি যে আমি বোধহয় এমপি হলে ভালো করব, কিন্তু পার্টি মনে করেনি যে না, তাকে দেওয়া যাবে না, তাতে আমি সেটাই মেনে নিয়েছি। আপনার জীবনে একজন ব্যক্তি তো এটা করেন না, পার্টির তো একটা বোর্ড থাকে, সবাই মিলে তো একটা সিদ্ধান্ত নেয়। তো সেই সিদ্ধান্তে যদি আমি না পড়ি, তাহলে সেখানে তো আমার আফসোস করার, দুঃখ পাওয়ার সেখানে কিছু নেই। আমি এখন কয়েকজন নাম বলবো সংক্ষেপে, এক কথায় তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে সিনিয়র রাজনীতিবিদ হিসেবে? এনসিপির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার প্রতি আপনার কি পরামর্শ থাকতে পারে? না, আমি এটা বলি যে ওর যে বক্তব্য যে দুই একটা শুনেছি, কিছু কখনো কখনো একটু মাত্রার বাইরে গেছে, কিন্তু এখনও বেশ পরিপক্কতা আছে তার কথাবার্তার মধ্যে। তো সামনে আরও দিন পড়ে আছে। আমার মনে হয় যে আমরা যদি সামগ্রিকভাবে রাষ্ট্র এবং সমাজকে বিবেচনায় নিয়ে এসে যদি কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে যা সঠিক এবং যে কথা বললে পরে কমপক্ষে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থাকবে, একটা নর্মস ভ্যালুটা যেন একেবারে ভেঙে না পড়ে, আচ্ছা, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এই সমস্ত তরুণ নেতৃত্বকে। আক্তার হোসেন সবার প্রতি আমি বলছি, আমি স্পেসিফিক ধরে আমি যেটা জানতে চাচ্ছি, চিনি না। আমি নাহিদের সাথে একবার কথা বলেছি। হাসনাত আব্দুল্লাহ, ওর সাথেও আমার দেখা হয়েছে একবার। আমি সবার ব্যাপারে, এই যে নতুন প্রজন্মর নেতৃত্ব যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, কারো প্রতি আমার কোনো বিরাগ নেই, কারো প্রতি আমার নেই, প্রত্যেকের প্রতি সহমর্মিত আছে, এবং তারা তাদের বয়স অনুযায়ী বেশ পরিপক্ক কথাবার্তা তারা বলেন। কিন্তু অনেক সময় বয়সের কারণেই হোক, একটু দেখি কখনো কখনো সীমানা অতিক্রম করে যায়। তো সেইটা না করে বরং আরও বেশি পরিপক্কতা অর্জন করতে হবে এবং জানতে হবে। তারা জানে না আমি এটা বলবো না, তাহলে তাদের কিছু কিছু পার্লামেন্টের বক্তৃতাও আমি দেখেছি যথেষ্ট উন্নত মানের। তো সেই ক্ষেত্রে তারা আরও বেশি নিজেকে তৈরি করে, তাদেরকে নিজেকে তৈরি করতে হবে, এবং আগেই যেটা বললাম যে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে হবে যাতে জাতির আস্থা, যেহেতু রাজনীতি করছে, আস্থাটা যেন মানে তৈরি হয়। আস্থাটা তৈরি করতে হলে তাদেরকে এমন কিছু সুনির্দিষ্ট কাজ করতে হবে, দেখাতে হবে, যা সত্যিকার অর্থেই সাধারণ মানুষ তাদের প্রতি আস্থা পাবে। মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থাকতে হবে। তারপর বলুক না, মানে সরকারকে বলবে, সরকারের তীব্র সমালোচনা করবে, সব কিছুই করতে পারে, কিন্তু এমন কথা বলা উচিত না যেটা সম্পূর্ণরূপে মিথ্যা। মিথ্যা রাজনীতির কোনো অঙ্গ হতে পারে না। এখন পর্যন্ত তো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, মানে একবার চূড়ান্তভাবে মানে ভেঙে যায়নি। আমি বলবো সেটা
তো আমি আছে এবং সেটা কিছুটা থাকা উচিত বলে আমি মনে করি। জি। বিরাট ক্রাইসিস, যেটা সমস্ত উন্নত গণতান্ত্রিক দেশেও তো আমরা তাই দেখি। এত তীব্র রেষারেষি কংগ্রেস এবং জাতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, কিন্তু জাতীয় ক্রাইসিসে তো সবাই আবার দেখি যে এক হয়। হাসিনা যখন গেল তখন দেখি যে কংগ্রেস আর বিজেপি একসাথে করছে, মিটিং করছে। তো আমরাও ওই কালচারটা, মানে যেটা ইউরোপে হয়, যেটা আমেরিকায় হয়, সেই কালচারটা আমাদের এখানে তো হলো জ্বালানি সংকটের সময়, জ্বালানি সংকটের সময় হলো। এবং আমরা দৃষ্টান্ত এর আগেও আমরা দেখেছি 91-এ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, দেশে বেশ বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল বিভিন্ন, তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোকে উনি ডেকে একসাথে করলেন যে কী করা যায়। তো অন্যান্য রাজনৈতিক দলগুলো বললো যে ঠিক আপনি পদক্ষেপ নেন, আমরা এটা সাপোর্ট করবো। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তারা আর করেনি, বরং বিভিন্ন উস্কানি তৈরি হয়েছে। যে কোনো সময় যে কোনো একটা দেশের মধ্যে তো নানা ঘটনা ঘটতে পারে, কিন্তু ওইটার সাথে সরকার জড়িত কিনা এটা তো উপলব্ধি করা যায়, এটা তো জানা যায়। কিন্তু সেটা না জেনে যে চট করে সরকারকে দায়ী দিয়ে দেওয়া হলো, এইটা হলো ইতিবাচক রাজনীতি নয়, এটা কখনোই ইতিবাচক রাজনীতি। এক কথায় যদি আমি অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর রাজনৈতিক জীবনের সফলতা ব্যর্থতার মূল্যায়ন করতে বলি, তাহলে কি বলবেন? না, আমি সফল বলে নিজেকে মনে করি। আমার তো রাজনীতি মানেই যে এমপি আর মন্ত্রী হওয়া তা না। আমি আমার নিজ দলের মধ্যে কত স্তর পার করেছি, এমনকি আবার ইলেকটেড বডিও, ছাত্র জীবনে ইলেকটেড বডি, আমি একটা ইউনিভার্সিটির ভিপি হয়েছি, একা জিতেছি, আমার দল থেকে একা জিতেছি আমি 90-তে এরশাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনের ওই মুহূর্তে। তো এটাও তো মানে আমি ছাত্র দলের করেই, ছাত্র রাজনীতি করে নেই, এবং আমার জাতীয়তাবাদী আদর্শ নিয়েই তো আমি ওই প্রতিযোগিতা করেছি, জিতেছি। আবার কি বলে যে আমি আমার নিজের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হয়েছি, ভোটাভুটির মাধ্যমে হয়েছি। তো এটা তো একটা বড় অর্জন। তারপরে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিভিন্ন ধাপে ধাপে এত বৃহত্তম একটি রাজনৈতিক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, তো এটা কম কথা নাকি? তো সেটা আমি মোটামুটি যে আমার পদ অনুযায়ী যতটুকু আমার নেতৃত্ব দিয়ে সংগঠন এবং দলকে এগিয়ে নেওয়ার বা সম্পৃক্ত থাকা, নেতৃত্ব দেওয়ার যে আমি যে সুযোগটা পেয়েছি, তো এটাও কি কম বিষয় নাকি? আমি মনে করি যে এটা একটা বৃহত্তর দায়িত্ব আমি পালন করেছি একটা বৃহত্তম রাজনৈতিক দলের। তো আমি বলবো যে সাফল্যের দিকটাই বেশি। আর সব বেশি এত কিছু চাইলে পরে সবটাতেই আমাকে হতে হবে, সেটা আমি কখনো ভাবিনি, সেটা আমি কখনো মনেও করি না। আমি যখন যেটা পেয়েছি আমি সেটাতেই সন্তুষ্ট থেকেছি, এবং এইটা নিয়ে যে করা, মানে মন খারাপ করা অথবা আরও 10 জনকে নিয়ে একটা লবিং করা, গ্রুপিং করা, এই কাজ আমি কখনো করিনি। বরং নিজস্ব কোনো বন্ধুবান্ধব বা আমার লাইক মাইন্ডেড কিছু ছেলেপেলে যারা, শুধু সেটাই নয়, যারা কবিতা ভালোবাসে, যারা নাট্য চর্চা করে, যারা দর্শনের চর্চা করে, এই ধরনের ছাত্রদলের কিছু ছেলে আছে, এবং সাধারণ আমার সময়ের যারা ছাত্র রাজনীতি করতো না, এই ধরনের বন্ধুবান্ধবরা আছে, তাদের নিয়ে আমাদের আড্ডা হয়, কথা হয়। এই প্রচলিত রাজনীতির বাইরেও আমরা এগুলো নিয়ে আলাপ করি, ডিসকাশন করি, এবং তাতেও আমরা মজা পাই। যে এই ডিসকাশন করা, এটা তো আমরা রাজনীতি করার কারণে, রাজনৈতিক সংগ্রামে থাকার কারণেই তো আমরা পেয়েছি। পলিটিক্স নিয়ে এই ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ, এইটা নিয়ে কথা বলছি, ইরানের সেই 5000 বছরের সভ্যতা, এইটা নিয়ে কেউ একজন কথা বললো, কোনো আমার বন্ধু কথা বলছে, সেখান থেকে কিছু তথ্য পাচ্ছি। তো এই যে আড্ডার মধ্যে দিয়ে, এই যে আলোচনার মধ্যে দিয়ে যে তথ্যগুলো পাই, যে আলাপ আলোচনাগুলো হয়, যে এক্সচেঞ্জ হয়, সেটাও তো একটা বিনোদন তৈরি করে, সেটাও তো একটা মনের খোরাক তৈরি করে। তো আমি কখনোই কোনো বিষয়ে ফ্রাস্ট্রেটেড হইনি, আমি চলার পথে মানে চলেছি। আর রাজনীতি মানে তো কিছুটা থাকেই, থাকে। আমি মনে করি যে একটা লেগে থাকলে পরে সেটার একটা অর্জন আসেই। জি, অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের আজকে সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ সম্পাদকীয়তে। আপনাকেও ধন্যবাদ, সময় টিভির সকল দর্শককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।